অনেকে লোভে হোক বা না বুঝে হোক অনেক হিউজ ঋণ করেছে, তারা ওই নিজের টাকাটাই হারিয়ে গেছে, ঋণ তো দিতে পারে নাই। তারা এসেছে এবং কোনোটা তারা প্রিমিয়াম শেয়ার বিক্রি করেছে ওই যে বিডিংয়ের মাধ্যমে, হ্যাঁ, বুক বিল্ডিংয়ের মাধ্যমে। সেই সব কোম্পানি অনেকগুলো এখন সিক ইন্ডাস্ট্রি। প্লেসমেন্টের আরেক কেলেঙ্কারি হয়েছে, প্লেসমেন্ট, ফ্রি আইপিও প্লেসমেন্ট বলে, এগুলো অনেক এমনও ঘটনা ঘটেছে কোনো টাকা পয়সা না নিয়ে তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। আমি কি বলবো, যে কোম্পানি আসার কথা না, যে কোম্পানির ভ্যালু এত হওয়ার কথা না, সেই কোম্পানি অততে টাকা নিয়ে গেছে। আজকে যদি মাল্টিনেশনাল কোম্পানি যদি গ্রামীণ ফোন লিস্টেড না থাকতো এবং রবি যদি না থাকতো, এটাকে একটু শেয়ার বাজার বলা যেত আদৌ? এই যে এখন আমাদের ঘাটতি বাজেটে পুরো ইকোনমি বিধ্বস্ত হচ্ছে। আরে ভাই, ঘাটতি বাজেট থেকে তো কিছু রক্ষা পেতা, হোয়াই ডোন্ট ইউ সেল আউট দিস থিংস, আইডল রিসোর্সেস। মানে আমরা আমাদের এই রিসোর্স ইউজ করব না আর শুধু ফরেনারদেরকে বলবো ভাই আসো আসো আসো। আমন্ত্রণ প্রত্যেককে চর্চার নিয়মিত আয়োজন বাণিজ্য চর্চায়। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন অর্থনীতির সমসাময়িক বিষয় নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আমরা চেষ্টা করি আর্থিক খাতের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উত্তরণের পথ খোঁজার। আজকে আমরা আলাপ করব পুঁজিবাজার নিয়ে। অর্থনীতির একটি মূল ভিত্তি হওয়ার কথা ছিল বাংলাদেশের পুঁজিবাজার, অথচ দীর্ঘদিনের তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং নানাবিধ অসঙ্গতি দুর্নীতির কারণে এই পুঁজিবাজার বারবার প্রশ্নের মুখে পড়েছে। এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সহ বিভিন্ন জায়গায় নেতৃত্বের পরিবর্তন হয়েছে এবং এই নেতার পরিবর্তনের পাশাপাশি নীতিরও পরিবর্তন হয়েছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাজারকে স্থিতিশীল করার স্বার্থে। এই স্থিতিশীল বাজার কতটা থাকবে, কিভাবে আরও স্থিতিশীল হওয়া যায়, পুঁজিবাজারের গতি ইতিবাচক ধারায় কিভাবে ফিরে আসে এবং বিশেষ করে যারা বিনিয়োগকারী তাদের আস্থা কীভাবে ফেরানো যায়, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব। আমাদের এই আলাপে আজকে যুক্ত হয়েছেন পুঁজিবাজারের অত্যন্ত পরিচিত মুখ, পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আবু আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের চর্চায় যোগ দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি আলাপ করছিলাম, যে এই যে পুঁজিবাজারের নানাবিধ অসঙ্গতি, এবং এটি তো একদিনে হয়নি, দীর্ঘদিনে হয়েছে, এবং নতুন আইপিও সংকটের কথা বলি, কোয়ালিটি শেয়ারের কথা বলি, নানাবিধ সংকট রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে এসিসি এবং অন্যান্য সংস্থার কিছু পরিবর্তন বাজারকে একটা ইতিবাচক ধারায় ফিরেছে। সবাই হয়তো বলবে যে ইতিবাচক ধারায় ফিরলেই কি বাজার ভালো, হয়তো সেটি নয়, কিন্তু তারপরেও বিনিয়োগকারীদের একটি আস্থার জায়গা তৈরি হতে শুরু করেছে। আপনি সামগ্রিকভাবে বাজারটা মূল্যায়ন করবেন? এটা মানে এই যা খারাপ হয়ে গেছে এটা অনেক আগ থেকে। বিনিয়োগকারীরা এসেছিল, তারা চলে গেছে। কেন? এই যে তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, কোম্পানি একটার পর একটা কোম্পানি, সিক ইন্ডাস্ট্রি হয়েছে, জ্যাডে চলে গেছে। তারপরে অনেকে লোন, মার্জিন লোন নামে একটা লোন আছে সিস্টেমে, সেটা নিয়ে তারা বিনিয়োগ করেছিল, সেটা তো লোন তো ফেরত দিতে পারেই না, বরং তাদের পুঁজিটা চলে গেছে। এখন এই ডামাডোলের মধ্যে পলিটিক্যাল আনরেস্ট ছিল, যুদ্ধ শুরু হয়েছে, কোভিড ছিল ইত্যাদি, সব কিছু মিলাইয়া মানে ইকোনমি বিধ্বস্ত তো হয়েছে, তার থেকে বেশি বিধ্বস্ত হয়েছে পুঁজিবাজার। পুঁজিবাজারে একসময় 33 লক্ষ বিনিয়োগকারী ছিল, সেটা 13 লক্ষতে নেমে এসেছে। সেটা ওই 13 লক্ষ অ্যাক্টিভ না, আচ্ছা, অ্যাক্টিভ আরও অনেক কম। তারপরও কিছুটা এই সরকার যখন ইলেকটেড সরকার হিসাবে এসেছে, তাদের পক্ষে পুঁজিবাজারের মানে ইনডেপথ একটা আউটলুক দেওয়া সম্ভব হয়েছে। এবং অর্থমন্ত্রী মহোদয় জানেন, উনি আসলে পুঁজিবাজারেরই একজন সম্মানীয় সদস্য। উনি আগ থেকে উনি নিজে দেখেছেন হোয়ার থিংস আর গোয়িং রং। আচ্ছা, তো এই অবস্থায় উনি এখন দায়িত্বে, পুরো অর্থনীতি ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। আমি একটা কথা বলতে চাই, ক্যাপিটাল মার্কেট বা আমাদের শেয়ার, পপুলারলি নোন অ্যাজ দ্য শেয়ার মার্কেট, এটা অর্থনীতির বাইরে কিছু না।
অর্থনীতি যদি বিধ্বস্ত হয়ে যায় পুঁজিবাজার হবে, বেশার কম। আবার পুঁজিবাজার চাঙ্গা হলে অর্থনীতিও চাঙ্গা হয়। কোনটা আগে চাঙ্গা হয় কোনটা পরে, এটা নিয়ে বিতর্ক আছে। নতুন সরকার এসে অনেক চিন্তাভাবনা করে কমিশনে পরিবর্তন এনেছে, রেগুলেটরকে বদল করে দিয়েছে। যাদের উপর দায়িত্ব দিয়েছে এখন তারা প্রফেশনাল, ইন্ডিপেন্ডেন্ট। এমন না যে ওই খাতির করে বা আগ থেকে কাউকে সিলেক্ট করে আনা হয়েছে, নাথিং লাইক দ্যাট। আই ফাউন্ড দেম প্রফেশনাল। এবং আমি যতটা কথা বলেছি এবং যতটা শুনেছি, যে সব কথাগুলো আমার মতো লোক অনেক দিন থেকে বলে আসতেছিলাম যে উই নিড দ্য কোয়ালিটি স্টকস টু বি লিস্টেড। আমরা ফরেন অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি আছে যেগুলো মানে ক্যাপিটাল মার্কেট বাইরে আছে, এখনও বাইরে আছে, সেগুলোকে আনতে হবে। সরকারি অনেকগুলা ভালো কোম্পানি আছে মেকিং সাম প্রফিটস, কিন্তু আরও বেশি প্রফিট করতো যদি এগুলো রিস্ট্রাকচার্ড হতো থ্রু দ্য স্টক মার্কেট লিস্টিং। সেই পথে এগোচ্ছে। আমরা কোয়ালিটি শেয়ার নিয়ে কথা বলবো, তার আগে এই বাজারটি যে এই পর্যায়ে গেল, আপনি বলছিলেন 33 লাখ বিনিয়োগকারী থেকে এখন 13 লাখ বিনিয়োগকারীতে এসে ঠেকেছে এবং তারপরেও দে আর নট অ্যাক্টিভ। এই যে অবস্থাটি, এটি তৈরি হওয়ার পেছনে অনেক কারণ হয়তো অনেক কারণ। তার মধ্যে আপনার কাছে আমি একটা কথা বলি, ওভারভ্যালুড হয়ে এসেছে অনেক শেয়ার। না, ওভারভ্যালুড হয়েছে, ওভারভ্যালুড করানো হয়েছে। না, একটা তো ডিউ প্রসেসের মধ্য দিয়ে হয়, তারপর ওভারভ্যালুড হয় কি? ওরা দেখেছে অনেক সময় অ্যাকশনে যেতে পারে না, অথবা তারা জরিমানা করেছে, বাট ইট ডিড নট ওয়ার্ক দ্যাট ওয়ে। এখনও কিছু হচ্ছে, এখনও যে হচ্ছে না তা না। তো এগুলো হয়তো আমি যখন বলি যে এটা বেশি হয়ে যাচ্ছে, তখন অনেকে বলে স্যার ইট ইজ পার্ট অফ দ্য সিস্টেম। এটা ছাড়া তো তাহলে আপনারা যেগুলো বলেন যে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য, তাহলে তো টার্ন ওভার নেমে আসবে 300 কোটিতে। এইগুলো একটা। আর হচ্ছে মার্জিন লোন নামে ঋণ বিক্রি করার এই ব্যবসা, এটা আগে ছিল না শেয়ার বাজারে। এটা 2010-এর পরে শুরু হয়েছে, যেটা 1:2 হয়ে গেছে। 2 হয়েছে এবং খুশি মতো ঋণ দিছে। এখন একটা পর্যায়ে ঋণ দেওয়া মানে ঋণের ব্যবসা করা হচ্ছে প্রথম প্রায়োরিটি, দেন ওই হেল্পিং দ্য স্টক ইনভেস্টার্স। অনেকে লোভে হোক বা না বুঝে হোক অনেক হিউজ ঋণ করেছে, তারা ওই নিজের টাকাটাই হারিয়ে গেছে, ঋণ তো দিতে পারে নাই। সেইখান থেকে ওভারভ্যালুড মার্কেটে বা ওভারভ্যালুড সিগমেন্ট, সবটা যে ওভারভ্যালুড হয়েছে আমি সেটা বলবো না, মেনি স্টকস ওভারভ্যালুড হয়েছে। না, যেমন এমন স্টকও দেখা গেছে যে আগে সেটি লাভের ছিল, কিন্তু যখনই পুঁজিবাজারে ঢুকলো এরপর থেকে তার কোয়ার্টারলি ইপিএস কমতে থাকে। এটা হচ্ছে ফলস, তারা রিপোর্ট দিত এবং তারা ম্যানেজ করতো। তাদের উদ্দেশ্য ছিল নিজেরা শেয়ার বিক্রি করে বড় লোক হওয়া, নট বাই ডুইং দ্য বিজনেস। দেয়ার আর মেনি কোম্পানিজ, মেনি স্পন্সার্স। দিস পিপল আর, আমি কি বলবো, ডিসঅনেস্ট ফ্রম উইদিন। তারা এসেছে এবং কোনোটা তারা প্রিমিয়াম শেয়ার বিক্রি করেছে, ওই যে বিডিংয়ের মাধ্যমে, বুক বিল্ডিংয়ের মাধ্যমে। সেই সব কোম্পানি অনেকগুলো এখন সিক ইন্ডাস্ট্রি। তার মানে বিডিং ওটাও কি এক ধরনের প্রিটেন্ড ছিল? বিডিংও প্রিটেন্ড না হলেও বিডিংও ম্যানিপুলেটেড ছিল ইন সাম কেসেস। কারণ বিডিংটা হয়েছে বাজারে মনোভাব দেখি। বাজার যখন যথেষ্ট হাইফে আছে, মানে উপরে তখন বিডিংও বেশি হইতো, তাই তারা করেছে। কারণ এটা তারা নিয়ে তো বিক্রি করতে পারবে ভালো দামে, এই জন্য। তো যাই হোক, প্লেসমেন্টের আরেক কেলেঙ্কারি হয়েছে, প্লেসমেন্ট, ফ্রি আইপিও প্লেসমেন্ট বলে। এগুলো অনেক এমনও ঘটনা ঘটেছে, কোনো টাকা পয়সা না নিয়ে তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো এখন মানে এই উইপন্সগুলো তৈরি মানে অসৎ উদ্দেশ্যে অনেকগুলো আইপিও এসেছে, অনেকগুলা। আমি সেটা বললাম, যারা প্লেসমেন্টে তারা কেলেঙ্কারি করেছে, ওভার ভ্যালুয়েশন হয়েছে, ওই বিডিংয়ে ম্যানিপুলেশন হয়েছে। পরে ওই যে যিনি সাইন করেছে ইস্যু ম্যানেজার, তিনি সুবিধা নিয়েছে, আর যিনি অ্যাকাউন্টেন্ট হিসাবে অডিটর হিসেবে সাইন করেছে তিনিও তাই করেছেন। সব কিছু মিলিয়ে মানে আমি কি বলবো, যে কোম্পানি আসার কথা না, যে কোম্পানির ভ্যালু এত হওয়ার কথা না, সেই কোম্পানি অততে টাকা নিয়ে গেছে। এরপরে যেটা হয়েছে, উইদিন ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে সো কল স্পন্সরদের শেয়ার হোল্ডিং অলমোস্ট জিরোতে এসেছে, মানে তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিছে। আর আমাদের এই হার্ড এফেক্ট বলে, মানে সবাই একদিকে দৌড়ে, ম্যানিপুলেটার্সরা ম্যানিপুলেট করেছে, আর এরাও এর জয়েন করেছে, ওদের শেয়ার কিনেছে, তারপর হায়
এই হয়েছে। এখন একজন স্পন্সরের যদি তার কোম্পানির প্রতি আস্থা না থাকে থাকে না, তাহলে সাধারণ বিনিয়োগকারীর প্রতি থাকবে। সে তো কাগজপত্র সাজিয়েছে বিক্রি করার জন্য, নট তার ওই পিছনে ব্যবসা এটাকে সাপোর্ট দিচ্ছে না, অথবা সামনে ভালো ব্যবসা করবে, মানুষকে এটার ওনারশিপ দিয়েছে, পার্টনার্স হিসাবে ট্রিট করবে, ওটা তার নিয়ত না। ইল মোটিভ নিয়েই সে ইল মোটিভ নিয়ে আসে, ইল মোটিভ নিয়ে ম্যানেজার টু দ্য ইস্যু সেই কাজটা করে দিয়েছে, এবং কিছু ওই যে পোশাক করে ধরাই দিয়েছে, অডিটর সাহেবও এটা সাইন করেছে। এই যে আজকে এগুলো আবার যে বলা হচ্ছে, ওগুলো যদি সিরিয়াসলি দেখতো, সে কী পরিমাণ ইনকাম ট্যাক্স দিছে, সে কী পরিমাণ ভ্যালুয়ারি ট্যাক্স দিছে দেখি। এখন আমাকে অনেকে বলে, স্যার এসব দেখতে গেলে কোনো আইপিও আসতো না। আমরা সেটা তো এক কথা, কিন্তু ভালো ভালো আইপিও তো অতীতে আমি এসেছে। সেই কথাতে স্যার আসছিলাম যে এই যে ভালো কোম্পানির কথা আপনি বলছেন, যে যারা এখনো আসে নাই, ইভেন পুঁজিবাজারের যে ট্যাক্সের ফর্মুলা এবং বাইরের যে মানে লিস্টেড এবং নন লিস্টেডের ক্ষেত্রে ট্যাক্সের তো একটা বড় ধরনের সুবিধা আছে। এত বড় সুবিধা ছিল, আমি বলি এটাতে সুবিধা ছিল। 96-এ স্ক্যান্ডালের পরে 99 বা 98-এর দিকে একটা সুবিধা দেওয়া হয়েছিল, যে যারা লিস্টেড হবে তাদের 10% কর্পোরেট ইনকাম ট্যাক্স কম। আনফর্চুনেটলি 12 সালের পর থেকে এগুলো আস্তে আস্তে সব উঠে নিয়েছেন এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সর্বশেষ কোনো সুবিধাই তেমন ছিল না, শুধু ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রফেসর ইউনূসের ওটাকে আবার একটু রেস্টোর করেছিল আমাদের দিদেন ফাইন্যান্স অ্যাডভাইজার ডক্টর সালেউদ্দিন, কিছুটা করেছিল, কিন্তু নট 10%-এ যায় নাই। লেটেস্ট হ্যাঁ, তো কিছুই নাই, neither for the investors, not for the sponsors. So why some good company, quality company should come and getting listed with the stock exchange? I don't find any logic. So কারণ what তারা should do? যদি প্রাইভেট থাকে, they can hide many things. ট্যাক্স হাইড করতে পারে, পুরো ইনকাম হাইড করতে পারে। তো তারা এখানে কোনো সুবিধা যদি না পায়, এক হচ্ছে না কোনো সুবিধা দিব না, তাদেরকে অর্ডার দিয়ে আনবো, সেটা বাংলাদেশ ইকোনমিতে সম্ভব না। সুতরাং আমি সবসময় বলে আসতেছি, সিট ডাউন উইথ দ্যাম অ্যান্ড আস্ক দ্যাম হোয়াট দে ওয়ান্ট। তারা তো একসময় ভালো ভালো কোম্পানি এসেছে তো আমাদের মার্কেটে, লোক ফ্রম উইদিন, আমরা এক্সটার্নাল বাইরের কোম্পানিও এসেছে আমাদের ভিতরে। তো গত 10 বছর হলো না কেন? হয় না, ওই যে কোনো সুবিধা নেই। এইবার এই বাজেটে ফাইন্যান্স, আমি অর্থমন্ত্রী মহোদয়কে এবং সংসদ সভাকে ধন্যবাদ দিব, ফর দ্য ফার্স্ট টাইম দি ইস্যু টু অ্যান এক্সটেন্ট অ্যাড্রেসড। এটা যেমন ধরো 15% ট্যাক্স অ্যাট সোর্স কাটবে ইনভেস্টারদের থেকে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আগে তো ইনভেস্টার 25% দিতে হইতো, মানে পরে যখন ইনকাম ট্যাক্স ফাইল দিত। এটা অনেকে সন্তুষ্ট হয়েছে, যে যারা একটু বড় ইনভেস্টার তারা মনে করে ভাই ঠিক আছে, এত খোঁজাখুঁজির দরকার নেই, আমার থেকে 15% কোম্পানি অ্যাট সোর্স কাটিয়ে নিচ্ছে, এটাই ফাইনাল। তো আবার ইনস্টিটিউশনের জন্য 20% ফাইনাল, এটা একসময় 37 করছিল আগে। তো সব কিছু মিলে কিছু ইনসেন্টিভ এখন রেস্টোর করা হয়েছে। তারপরেও আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে জেনেছি, এবং তারা যেটা বলেছে পাবলিকলি, যে আমরা ডাইরেক্ট লিস্টিংয়ে আনতে চাইছি। আচ্ছা, ডাইরেক্ট লিস্টিং হচ্ছে যে আইপিওর মাধ্যমে এডিশনাল ক্যাপিটাল তোলা, মানে উত্তোলন না। ডাইরেক্ট লিস্টিং হচ্ছে যে এই এত লক্ষ শেয়ার অফলোড করবো, 5% হয়তো ধরে নিলাম, সেটা কিছু ওই থাকবে, স্ট্যাটিস্টিক্স আগে পাবলিশ করা হবে, যে এই কোম্পানি কখন প্রতিষ্ঠিত, কার কত শেয়ার হোল্ডিং, কি আর্নিং, কত ট্যাক্স দিচ্ছে, এগুলো যেগুলো আমরা জানতে চাই আর কি। প্রাইমারি কিছু স্ট্যাটিস্টিক্স মানে প্যারামিটার্স, দোজ উইল বি ডিসক্লোজ। তারপরে ওই বিডিংয়ে, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, বিডিংয়ের মাধ্যমে প্রাইসটা ঠিক হবে। আচ্ছা, যে ঠিক আছে এটা 100 টাকা হলো বা 120, এটা ডিপেন্ডস অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। হ্যাঁ, তো ওটাতে হয় কি, ওই যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স আছে, এক্সিস্টিং, এটা লোকাল কোম্পানি হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে, যে ভাই আপনার 5% অপলোড ক্যাপিটালের 5%, ফেড আপ ক্যাপিটাল 5% অপলোড করি, দেশের জনগণকে একটু মালিকানা দেন। কারণ মালিকানা ছাড়া এদেশে বড় বড় ব্যবসা করবে, আর দেশের জনগণকে মালিকানা বিহীন টাকা, এই যে ইউনিলিভারের কথা কেন আমরা বারবার বলি, ইউনিলিভার আমাদের কাছে সাবান বেচতেছে, কসমেটিক বেচতেছে, ফেয়ার অ্যান্ড লাভলি বেচতেছে, আরও সো মেনি আইটেমস, কিন্তু তাদের মালিকানাটা নেই। একটা তারা ওই গ্লাসকো স্পিড ক্লাইন থেকে কিনি, ওই শুধু কনজিউমার একটা আইটেম আছে তাদের হাতে, মানে তারা ম্যানেজ করে। এটা গ্লাসকো স্পিড ক্লাইন চলে গেছে, মানে মাল্টিনেশনাল কোম্পানিটা, ওই তাদের কিছু প্রোডাক্ট বিক্রি করে চলে গেছে তারা। মূল ইউনিলিভার আসে নাই, কিন্তু হিন্দুস্তানের টপ 10-এর মধ্যে আছে, হিন্দুস্তান লিভার ওইখানে বলে, এটা ওখানে আছে, এখানে নাই। তো আমাদের দেশের শিক্ষিত লোকেরা কোনোদিন এই প্রশ্ন কি তুলেছিল?
কোনো সাংবাদিকরা সিরিয়াসলি তুলেছিল, কোনো কাগজের হেডলাইন কি তারা কখনো করেছিল যে বড় বড় কোম্পানি টার্ন ওভার হিউজ বাট দে আর নট গিভিং এনি ওনারশিপ টু দ্য লোকাল ইনভেস্টার্স? এই প্রশ্ন তোলেন। আমি অনেক সময় বলি, এটা দুঃখের সঙ্গে বলি, যে দেশটা বুঝি শিক্ষিত মূর্খে ভর্তি হয়ে গেছে। সবাই ফাইন্যান্স সেক্রেটারি ছিল, সবাই গভর্নর ছিল, সবাই ফাইন্যান্স মিনিস্টার ছিল। হোয়াই ডিড ইউ রেজ দিস কোশ্চেন? তার শেয়ার বাজারটা বড় ব্রড বেসড কীভাবে হবে কোয়ালিটি স্টক যদি লিস্টিংয়ে না আসে? হ্যাঁ ঠিক আছে, তারা কিছু সুবিধা চালিয়ে দাও, এনবিআর সঙ্গে বসো, বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দিতে পারে, টেম্পোরারি দিতে পারে, হোয়াই নট? আজকে যদি মাল্টিনেশনাল কোম্পানি যদি গ্রামীণ ফোন লিস্টেড না থাকতো এবং রবি যদি না থাকতো, এটাকে কি শেয়ার বাজার বলা যেত আদৌ? তো ওরা তো এসেছিল, তখন সামান্য অবশ্য সুবিধা ছিল সিস্টেমে, ওটা উঠাই নিছে। এখন গ্রামীণ ফোন 100 টাকার মধ্যে 62 টাকা ট্যাক্স হিসাবে দিয়ে দিচ্ছে। বুঝছি, মানে আমি কি বলবো, অন্য দেশে এই যে মোবাইল সেলুলার কি যা এইসব টেলিফোন আর কি, তাদের ট্যাক্স রেট অনেক কম, 25 to 35%। আমার দেশে 62। তার এনকারেজ করে না, করে না। তারপরে তারা হয়তো তাদের বসেরা চাইছে, পাবলিক ইন্টারেস্টে তারা এসেছে। সো ইজ দ্য রবি। তা আমি সবসময় বলি যে আচ্ছা, আমরা তো গ্লোবাল সিস্টেমের একটা অংশ, আমরা তো বিচ্ছিন্ন থাকতে পারি না। হোয়াই ডোন্ট ইউ সি হোয়াট ইজ দ্য ট্যাক্স রেট ইন ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, আমাদের নেইবারহুডে? হোয়াই ডোন্ট ইউ সি ইট অ্যান্ড পাবলিশ দোজ ট্যাক্স রেট, কর্পোরেট ইনকাম ট্যাক্স এবং এই ট্যাক্স ওই ট্যাক্স? তাহলে না মানুষ বুঝবে যে না আমাদের এখানে টু হাই। হ্যাঁ, কারণ বিদেশিরা কয়েকটা জিনিস দেখে, মানে সহজে ব্যবসা করা যায় কিনা, ট্যাক্স রেটটা দেখে, আর ডিসপিউট সেটেলমেন্ট। ডিসপিউট মানে হচ্ছে কোনো কারণে যদি ওই যে হয় ঝগড়া বনে না, মানে হিসাবে বলতেছে না, বা এক এজেন্সি একটা করতেছে ওরা আরেকটা, তখন কোর্টে যেতে হয়। কোর্টের ডিসপিউট সেটেলমেন্ট অন্য দেশে এটা 700 মাসের মধ্যে হয়ে যায়, আর আমাদের দেশে 700 বছর তারপরও শেষ হয় না। এবং গ্রামীণ ফোনের আমার জানা মতো ওই 90s একটা ইস্যু এখনও হ্যাঙ্গিং করতেছে। তো এখন এগুলো হচ্ছে বিটার এক্সপিরিয়েন্স। ওরা তো শোনো, ওরা কি টাকা নিয়ে শুধু বাংলাদেশের জন্য বসা আছে? এই তারা গ্লোবাল দেখে ইকোনমি, যে আমার টাকাটা আমি শ্রীলঙ্কাতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ভিয়েতনামে কোথায় আমার ব্যাটারি ইউজ দেখো দেয়ার, তোমার জন্য ঠেকা আছে মিয়া। আচ্ছা, আরেকটি বিষয় স্যার, আপনি বলছিলেন যে বেসরকারি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা, সরকারি কোম্পানি আসে না কেন? এই আর কাহিনী, সরকারি কোম্পানি না আসি যেগুলো সরকারের মধ্যে রেখেছে সবগুলা ঠিক হয়েছে। আমি বলি, একটা সময় এই অ্যাটলাস বাংলাদেশ অত্যন্ত ভালো কোম্পানি ছিল, এখন তো নাই। আর এখন কম্পিটিশন চলে আসছে সরকারি এন্টারপ্রাইজে বা সরকারি ম্যানেজড কোম্পানিতে যে ধরনের খারাপই থাকে সবগুলো আছে। তখন তারা ব্যবসা করছে, এটা মনোপলি ছিল। ইস্টার্ন ক্যাবেজ, তখন তো তারা ঠিকই ক্যাবেজ বিক্রি করছে, এখন থেকে 30 বছর আগে। এখন পারে না কেন? এখন প্রাইভেট সেক্টরে এসে গেছে, কিন্তু হিউজ অ্যাসেট। তো এখন বললো এদেশে পলিসি মেকার্সেরা যদি ছোট ছোট জিনিস চিন্তা করে, কিন্তু পাবলিকলি ইন্টারেস্টের চিন্তা কম করে, তো তোমার অ্যাসেট আইডল তুমি বসা রাখছো বছরের বছর, যেটা নট কন্ট্রিবিউটিং এনিথিং টু দ্য ইকোনমি, অথবা ভর্তুকি দিতে হচ্ছে উল্টা, মানে তারা ওইখানে চাকরি বাকরি তো করতেছে, তো তাদের ভর্তুকি দিয়ে ফালতেছ। তাহলে তোমাকে কোন মেকানিজম বা কোন ম্যাজিক্যাল পাওয়ার তোমাকে উপরে উঠে দিবে? ইউ রিমেন পুয়ার, আমি প্রকাশ্য সবখানে বলতেছি, ইউ রিমেন পুয়ার বাই অপশন, বাই ইউর ওন উইল। ইউ আর নট ডুইং হোয়াট ইউ শুড হ্যাভ ডান মাচ আর্লিয়ার। এই সরকারের কাছে অনুরোধ করবো, 6 মাস তো চলে গেল, আপনারা এইসব অ্যাসেটের ব্যাপারে একটু সিরিয়াসলি চিন্তা করেন। আইদার ইউ সেল থ্রু দ্য স্টক মার্কেট, অথবা কমপক্ষে ওদের অ্যাসেটগুলো লিজ আউট করে দেন। প্রাইভেট সেক্টরে তারা বেটার ইউজ করবে, কন্ট্রিবিউট করবে, আপনাকে ট্যাক্স দিবে। তা আমি কেন চিটাং পোর্টের কথা বলি? তুমি পোর্ট তো এটা রাখতে পারবে না যে পৃথিবীতে মানে ও ইনএফিসিয়েন্সির মধ্যে একটা, মাস্ট মেক ইট ইফিসিয়েন্ট, বাট সরকারি ওনারশিপে এটা ইফিসিয়েন্ট হবে না রে ভাই, এটা হয় না কোনো দিন। স্যার, আরেকটি বিষয় আমরা আলাপ করব, সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন থেকে পুঁজিবাজার নিয়ে কথা বলছেন, অর্থনীতি নিয়ে কথা বলছেন, তখন টেবিলের এক পাশে ছিলেন, এখন টেবিলের আরেক পাশে এসেছেন, আইসিবির দায়িত্ব নিয়েছেন। এই আইসিবি সম্পর্কেও নানা পরামর্শ ছিল, কিন্তু এখন যেভাবে দায়িত্ব নিলেন এটি একটি ডুবন্ত তরী আমরা বলি, সেই অবস্থায় এই জায়গাতে যে আপনার অভিজ্ঞতা এবং এখন কিভাবে দেখছেন? আচ্ছা শুনুন, আমি যে সাদে আইসিবিতে যেতে চাইছি তা না,
সরকার মনে করেছে আমাকে আইসিবিতে দিলে ভালো হবে। তো আমি নিজে এসে কি দেখলেন? শোনো, আমি নিজেও মনে করলাম আমার তো এই লাইনে এক্সপার্টাইজ আছে, কিন্তু আনফর্চুনেটলি আইসিবি আগে ডুবে গেছে। 12.5% অন অ্যান অ্যাভারেজ সুদে 10,500 কোটি টাকা এখনও আউটস্ট্যান্ডিং কর্জ, এখনও এটা একটু বেশি ছিল। ওই আমি একটু তদবির করি 1,000 কোটি টাকা এনে দিয়েছে, সেখান থেকে 2,000 কোটি টাকা দেওয়ার পর কিছুটা কমছে, বাট স্টিল 10,500। আচ্ছা, এগুলো দিয়ে কী করছে তারা বিভিন্নখানে লোন দিছে, সেখান থেকে কোনো লোন আদায় হয় না। এমন শেয়ার কিনেছে যেগুলো এখন ওই জাঙ্কের লিস্টে আছে। তারপর এমন শেয়ার কোনো এক্সপার্টিস ছিল না থাকলে কি তারা বলে যে স্যার তখন বাজার ছিল এমন, অথবা পাম্প অ্যান্ড ডাম্পিং করা হয়েছে। পাম্প অ্যান্ড ডাম্পিং বুঝো, বাজারের উপরে উঠানো হয়েছে, তারপর খাওয়াই দেওয়া হয়েছে। ইট হ্যাড হ্যাপেন। আচ্ছা, আরও হয়েছে কি, এমন ঘটনা ঘটছে, শেয়ার কিনে নিচ্ছে 22 টাকা, পরে আবার আইসিবির কাছে 35 টাকা বিক্রি করছে একই শেয়ার। তো এখন সরকারি সিস্টেমে আমি দেখেছি ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। এখন হয়তো আচ্ছা, এরপরে যে আমি যে তদবির করি কিছু টাকা পয়সা আনলাম, ও 2,000 কোটি টাকা নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। নতুন কথা শোনো ভালো করে, নতুন বিও অ্যাকাউন্ট খুলি ওই আমরা যেগুলোকে পছন্দ করি বা যে সমস্ত শেয়ারের ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এখনও আছে আর ভালো ভালো কিছু তো কোম্পানি আছে, সেগুলো কিনা সেখানে কিছু লাভ করতেছে, ধরো 15 থেকে 25% হিসাবে। কিন্তু ডুবাই ফেলতেছে যে ওই যে ইন্টারেস্টটা কম্পাউন্ডিং হচ্ছে, তখন লাইবিলিটি কম্পাউন্ডিং হচ্ছে, প্লাস আইসিবি ওই যে লসে বিক্রি করে নাই। শেয়ার বাজারের ল্যাঙ্গুয়েজে একটা স্টপ লস বলতে একটা কথা আছে, আইসিবির লিটারেচারে স্টপ লস ইজ অ্যাবসেন্ট। আচ্ছা, ওটা ওরা কয় যে লসে স্যার বিক্রি করলে ইমিডিয়েটলি ওই অ্যাকাউন্টে অ্যাফেক্ট দিতে হয়, মানে লাভ কমে যাবে বা মাইনাস। সেকেন্ড হচ্ছে কমার্শিয়াল অডিট, কথাগুলো ভালো করে তোমাদের সবাইকে বুঝতে হবে। কমার্শিয়াল অডিট অবজেকশন দিয়ে যে লসে বিক্রি করলো কেন, আবার এরা ভয় করে কোনো শেয়ার যদি লসে বিক্রি করে পরে যদি এটা বেড়ে যায় তখন তাদের উপর আমরা বোর্ডে নিয়ে বিক্রি করার জন্য বলি দিছি, কিন্তু তারপরেও ইট ডাজ নট মুভ। এখন আমার মতো লোক, আমি তো নিজে মানে পীড়িত, এই যে তোমার অ্যাসেটে কয়েকটা মিউচুয়াল ফান্ডে কোনো ডিভিডেন্ড দেওয়া যাচ্ছে না, আমি সবাইকে সাক্ষী রাখি বলতেছি বাই আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু সিস্টেমটা এমনভাবে করা যে আমি ইচ্ছা করলে পারব, কারণ তোমার যে দামে কিনেছে সেই দামে আরও 7,500 ইন্ডেক্সে কিনেছে, আবার এটার পিছনে যে কস্ট অফ ফান্ড আছে না, সব কিছু মিলাইয়া এটা ওই সে স্মার্টনেস আইসিবি হয় নাই। তো এখন কি আমার কাছে কি ম্যাজিক্যাল বা আলাউদ্দিনের কিছু আছে যে আবমত তুমি এটার উপরে সব, হ্যাঁ এটা করা যেত, একসঙ্গে 5,000 কোটি টাকা দিতে হইতো। আমরা তো টাকা আনছি বাঙি 2,000, একবার 3,000, আরেকবার 1,000, ওই 1,000 5,000 সরকার লিখেছিল বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বাংলাদেশ ব্যাংক রাজি হয় না আইএমএফের কথা বলে, যে আইএমএফ অলরেডি অবজেকশন দিতেছে কেন এগুলাকে ভর্তি দিতে হবে, টাকা দিতে হবে লো ইন্টারেস্ট রেটে। তো সেটা সরকার দেয় না। 5,000 কোটি টাকা দিলে, আমি বলি 5,000 কোটি টাকা যদি তখন দিত, তাহলে হয়তো কি আমরা যে সমস্ত শেয়ার সিলেক্ট করেছি আলহামদুলিল্লাহ ওগুলোতে যথেষ্ট লাভ হয়েছে, ওগুলোর থেকে অনেকগুলো পে আউট করা হয়েছে, এসেনশিয়াল পে আউটগুলো। তো তখন হয়তো কি মার্কেটকেও সাপোর্ট জোরে দেওয়া যেত, আর ওই যে এখন ওই যেটা আমাদের বার্ডেন অ্যাকুমুলেট হয়েছে সেটার একটা বিরাট অংশ তখন হয়তো এটা দিয়ে কম্পেনসেটেড করা যেত। তো এখন 5,000 এই সরকারের কাছে আমি কোনোদিন গিয়ে বলতেও পারি না, সাহসও করি নাই যে টাকা দেন এডিশনাল, কারণ সবাই বলবো যে আগের টাকা কী হয়েছে। তো এই জন্য আমি থাকা সত্ত্বেও আই সে দ্যাট থিংস আর মুভিং, বাট এটা বেঁচে যাচ্ছে, অত নাকটা উপরে তুলি আছে, বাট ইট ইজ নট ফাংশনিং আপ টু দ্য অপটিমাম লেভেল। তো আমার কাছে তো কোনো জাদুমন্ত্র, আর আই এম নট দ্য ফুল টাইমার, আমি সেখানে আছি অনারি পজিশনে চেয়ারম্যান হিসাবে, আমার কোনো না মানে এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই, আমি শুধু ওপিনিয়ন দিতে পারি, ইভেন ইফ দে আস্ক ফর দ্য ওপিনিয়ন। হ্যাঁ, আমি যাচ্ছি ওপিনিয়ন বেশি দিতে গেলে হবে কি, তখন বলছে চেয়ারম্যান সাহেবের এটা তো দায়িত্ব না। স্যার, আমরা খুব সংক্ষেপে যদি একটি বিষয় এই মুহূর্তে জানতে চাই যে বাজারে আস্থা ফেরানোর এখন প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে কিছুই না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন হয়েছে, এবং আমি যতটা জানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে পথে যাচ্ছে এটাতে আস্থা ফেরত আসার কথা, মানে ধরো নিউ লিস্টিং, সরকারি কোম্পানি, প্রাইভেট সেক্টরের ভালো কোম্পানি ডাইরেক্ট লিস্টিংয়ে, আইপিওতে একটু সময় লেগে যায়, আর আইপিওতে ক্যাপিটাল লাগলেই না নেবে,
যদি ডাইরেক্ট লিস্টিংয়ে যায় অনেকটা ইজিয়ার। আমার জানা মতো তাদের একটা নীতিমালা হচ্ছে, হ্যাঁ। তারপরেও আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করবো জিনিসটা একটু তাড়াতাড়ি করার জন্য, কারণ বাজারে আস্থা তখনই ফিরবে যখন দেখা যায় একটা দুইটা করে লিস্টিং হচ্ছে, হ্যাঁ, এসে যাচ্ছে। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আসছে, একটা লোকাল ভালো কোম্পানি প্রাইভেট সেক্টর থেকে এসেছে, একটা ধরো সরকারি ওনারশিপ থেকে এসেছে। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা হাজার হাজার কোটি টাকার আইডল রিসোর্সগুলো এইভাবে না রেখে ইউ সেল আউট অ্যান্ড ইউ গেট দ্য সো মাচ অফ মানি। এই যে এখন আমাদের ঘাটতি বাজেটে পুরো ইকোনমি বিধ্বস্ত হচ্ছে। আরে ভাই, ঘাটতি বাজেট থেকেও তো কিছু রক্ষা পেতা। হোয়াই ডোন্ট ইউ সেল আউট দিস থিংস, আইডল রিসোর্সেস? মানে আমরা আমাদের এই রিসোর্স ইউজ করব না আর শুধু ফরেনারদেরকে বলবো ভাই আসো আসো আসো। তো আমরা আমাদের কাজ সাথে করতে হবে। আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী উনি জানেন জিনিসটা, বাট হি শুড ডু ইট কুইকলি, হ্যাঁ, হি শুড মুভ কুইকলি, হ্যাঁ, যে না আজকে এটা শেষ করে দিই, আজকে এটা শেষ, তাহলে না একটা প্রোডাক্টিভ ইকোনমি আমরা পেতাম। এখনও আমি বলি ইকোনমির সম্বন্ধে একটু বলতে হয়, এই জন্য প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড মানে লোয়েস্ট ইন 20 years। তো এটা দিয়ে জিডিপি গ্রোথ রেট কি 6.5 অথবা 5.5 হবে না। সরকার বিনিয়োগ করবে, ঠিক আছে, উদ্যোগ নিচ্ছে, লিড দিবে, কিন্তু দ্যাট শুড বি ফলোড বাই দ্য প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটিস। ফর্চুনেটলি একটা জিনিস নিয়ে আমি এই কথাটা আমার বলা দরকার, একটা জিনিস নিয়ে আমি সিনিয়র ইকোনমিস্টদের মধ্যে আমি সবচেয়ে বেশি চেঁচামেচি করেছি যে সুদের হার কমাতে হবে, এবং সুদের হার কমানোর ইনস্ট্রুমেন্ট হচ্ছে রেপো রেট বলে, এটা পলিসি রেট, এটা কমাতে হবে। বহুদিন বলতেছি, হয়তো আমার কথা হোক বা তাদের অনুধাবনের কথা হোক, এই গত কয়েকদিন আগে তারা রেপো রেট কমেছে, এবং আরও অনুরোধ করবো এইখান থেকে বা আমি এভরি মানে প্ল্যাটফর্ম থেকে যে সুদের হারটা আরও কমাতে হবে। রেপো রেট শুড বি ব্রট ডাউন টু ইন এ ইয়ার অর 1.5 year to 8, হ্যাঁ। নেইবারিং কান্ট্রিতে রেপো রেট অনেক কম, মেনি আদার ইকোনমিতে রেপো রেট অনেক কম। আমাদের সমস্যাটা হচ্ছে সাপ্লাই সাইড থেকে, মানে আমাদের যে ইনফ্লেশনের কথা বলি, রেপো রেট হাই করে রাখা হয়েছে, সুদের হারকে হাই করে রাখা হয়েছে, ইনফ্লেশন কি কমেছে? কমে নাই। আবার তুমি যদি সিস্টেমটা ড্রাই করে দাও, মানুষের হাতে টাকা না যায়, প্রোডাকশন যদি না হয়, সাপ্লাই যদি উজ্জীবিত না হয়, তো ইনফ্লেশন তো এমনিই হবে, জাস্ট ওই ওয়ার্কটা অপোজিট হয়ে। আমি এই জন্য বলবো একটা ট্যাক্স রেশনালাইজেশন করতে হবে, আর হচ্ছে সুদেরা ইট শুড বি ব্রট ডাউন ফার্দার এডিশন। আরেকটা ব্যাপার, নতুন আইপিওর কথা বলছেন, এখানে কি সংখ্যা না কোয়ালিটি? শুনুন, এটা কোয়ালিটি দরকার নতুন আইপিও। আর তাছাড়া এই কমিশন আমি আশা করি অত লম্বা সময় নেবে না, আচ্ছা, হ্যাঁ, তারা তাড়াতাড়ি পারমিশন দিবে, বাট কোয়ালিটি ইম্পর্টেন্ট। এবং আমার একটা ধারণা এই কমিশনের অধীনে ওই হাবিজাবি, সরি শব্দটা ইউজ করছি খারাপ, মানে লো কোয়ালিটির কোনো আইপিও পারমিশন তারা দিবে বলে আমি বিশ্বাস করি, যেটিতে বিনিয়োগকারীরা বিপদে পড়বে, হ্যাঁ, বিপদে পড়বে সে ধরনের। এই মুহূর্তে আইসিবির সবচেয়ে বড় অগ্রাধিকার কি? আমরা অগ্রাধিকার কিছু না, আমরা ভালো শেয়ারে বিনিয়োগ করি, কিছু অর্জন করা, এবং সেখান থেকে ওই লাইবিলিটি কিছুটা হলেও ফেরত দেওয়া। কিন্তু সমস্যা হচ্ছে 2000 কোটি টাকা আমরা এডিশনালি বিনিয়োগ করেছি সরকার থেকে ফ্রেশ টাকা এনে, দোজ 2000 crore টাকা আর্নিং মানি ফর দ্য আইসিবি, বাট হোয়াট এভার দ্য 10,000 crore টাকা, 13,000 crore টাকা আগের পোর্টফোলিওতে আমরা কিনেছি ওই যে বরোড মানি দিয়ে, সেটা তো নট কন্ট্রিবিউটিং। সেটাতে কিছু কন্ট্রিবিউশন আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ক্যাপিটাল লস হচ্ছে, লস এখনও লসে আছে। এখন তুমি যদি সেটার সঙ্গে অ্যাকাউন্টিং মিলাতে যাও, তাহলে আইসিবি নেগেটিভ ইনকামে চলে যায়। তো এটা হচ্ছে আইসিবির সমস্যা। সেই কথা এই কাজগুলো তারা করেছে বিশেষ করে 15 সালের পর থেকে, আচ্ছা, আমার জানা মতো, শোনা মতো, যে দে হ্যাড টু বড়, তারা বলে আর কি যে স্যার আমাদেরকে বড় করতে বলেছে, এটা সাপোর্ট দিতে বলেছে, এটা করতে বলেছে, সো কল মার্কেট সাপোর্ট। আরে ভাই, আইসিবি তো শুড বি রিমেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্টলি স্মার্টলি ম্যানেজার, মানে আইসিবি নিজে বাঁচলে না মার্কেট সাপোর্টের ব্যাপার আসতো। আইসিবি যদি ঋণের মধ্যে ডুবে যায়, তো হোয়াট কাইন্ড অফ মার্কেট সাপোর্ট উইল রেন্ডার? তো এইটা তো যাক, সেটা মার্কেট সাপোর্টের নামে অনেকগুলো মানে অনেকগুলো লো কোয়ালিটি দিয়ে পোর্টফোলিওতে চলে এসেছে, যেগুলো এখন ওই মানে হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিই, আইসিবি লক্ষ লক্ষ শেয়ার আছে ওই যে ইউনাইটেড এয়ারের, বেচে নেয়, বা ওরা বলে বেচতে পারি নাই, যদিও প্রাইভেটলি যারা ম্যানেজ করে তারা বিক্রি করে। তো হয় তো এইভাবে আইসিবির ওটিসিতে 26 কোটি টাকার শেয়ার আটকে গেছে। আচ্ছা, ওটিসির মধ্যে, আচ্ছা, ওই ওভার দ্য কাউন্টার যেটা মার্কেট, সেখানে।
স্যার, আরেকটি বিষয় আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে সার্বিক অর্থনীতির সাথে পুঁজিবাজারের সম্পর্ক। আপনার কাছে মনে হয় কিনা আজকের এই পুঁজিবাজারের অনেক কারণের মধ্যে আরেকটা কারণ ব্যাংকিং খাতের যে ধস? অবশ্য এগুলো স্পিল ওভার এফেক্ট হয়। একটা সেক্টর, এটা তো ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টরে ধসের কারণে ব্যাংকিং সেক্টরে যারা বিনিয়োগ করেছে বাইরের লোক, নট দ্য স্পন্সর। স্পন্সররা বিভিন্নভাবে হয়তো বেনিফিটেড হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শেয়ারের দাম 2 টাকা 1 টাকা চলে আসছে। পরে 5টা ব্যাংক যখন একীভূত করা হলো, এটা শূন্যতে চলে গেছে। ব্যাংকিং সেক্টর মানে হিউজলি লুটপাট হয়েছে, হিউজলি, এবং লুটপাটের অর্থ বিদেশে চলে গেছে। এত ব্যাংক তো এই ইকোনমির দরকার ছিল না কখনো। আমরা তখনও বলেছি, অত লাউডলি বলতে পারি নাই, বাট দ্যাট দ্যান গভর্নমেন্ট পারমিটেড দেম রাইট অ্যান্ড লেফট। হ্যাঁ, তো এটা করেছে। ব্যাংকিং সেক্টর নিয়ে সরকারের মাথা ব্যথা আরও অনেক বেশি, অনেক বেশি। আমি খুব শঙ্কিত যে নতুন করে যাতে কোনো কোনোটা সংকট যাতে তৈরি না হয়, যেটা চলতে পারবে বা উঠতে পারবে সেটাকে ওইভাবে হেল্প করা দরকার। আর যেটা পারবেই না সেটা নিয়ে চিন্তা করা উচিত যে এগুলো অবসানের দিকে যাওয়া যায় কিনা। হ্যাঁ, তো এখন ডিপোজিটার্স লাইবিলিটি একটা আছে, ডিপোজিটার্স মানে সেটাই এখন সরকারকে ভাবিয়ে তুলতেছে। কারণ আফটার অল ইউ পে দ্য ডিপোজিটার্স মানি ফ্রম দ্য ট্যাক্স পেয়ার মানি অথবা বাই দ্য বরোয়িং। এখন সরকার তো হিউজলি বড় করছে, আগে করছে, সেটা সুদ। এ দেশের জনগণের অত বিরাট অংশ জানেও না যে সরকার যে আগে যে কর্জ করেছে এখন ইন্টারনাল, ফ্রম দ্য ইন্টারনাল সোর্স, সেটা যে সুদ আসতেছে সেটা এখন নাম্বার 1 পেমেন্ট ইন দ্য সরকারের পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে, মানে রানিং কস্টের ক্ষেত্রে নাম্বার 1 পজিশনে গেছে সুদ ব্যয়। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবেন কিনা? আমি সাধারণ বিনিয়োগকারীদের বলবো যে আপনারা আসছে, তারা সতর্ক হবে না? সতর্কতা অবশ্যই হতে হবে, কারণ ইট ইজ ইউর মানি। আর মার্জিন লোন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অতীতে মার্জিন লোনটা আপনাদের অনেক ক্ষতি করে ফেলেছে। আর কোয়ালিটি স্টকের দিকে আমি সবসময় বলবো, কারণ যে সমস্ত কোম্পানি বন্ধ, আধা বন্ধ, চলবে না, টাকা লুটপাট হয়ে গেছে, সেগুলা নিয়ে হয়তো খেলাধুলা চলতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড সেগুলা সাধারণ বিনিয়োগকারীদের উপকার দিবে না। 2-4 জন হয়তো টপ ক্লাস জোড়াইদেরকে দিলেও দিতে পারে। তো ওইটা তো উদ্দেশ্য অনেকের যে এটা এইভাবে চলবে। সেটার থেকে হয়তো আমরা যদি কোয়ালিটি স্টক যদি আল্লাহ যদি আমাদের মানে সব কিছু ঠিক মতো যায়, তাহলে নাম্বার অফ কোয়ালিটি স্টক যদি সাপ্লাই দিক দিয়ে বৃদ্ধি পায়, তাহলে হয়তো প্রকৃত বিনিয়োগকারীরা আরও এগিয়ে আসবে, উপকার হবে, সব কিছু হবে। তখন বিদেশিরা আসবে। আমাদের শেয়ার বাজার থেকে বিদেশিরা বিক্রি করে চলে গেছে, লোকসান দিয়ে যা যেভাবে হোক। কেন ইমাজিন 2 বছর পর্যন্ত ফ্লোর প্রাইস দিয়ে রাখছে, পৃথিবীর কোথাও নেই এগুলা। আরে ফ্লোর প্রাইস কীভাবে হয়? মার্কেটে প্রাইস ডিসকভারি হয় ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে, ফ্রি ইন্টারেকশন, ডিসকভারি অফ প্রাইস। মার্কেট কী জন্য? ডিসকভারি অফ দ্য প্রাইস, ফ্রি, এখানে ফ্লোর প্রাইস। এবং আনফর্চুনেটলি আমাদের অনেক বোদ্ধা অর্থনীতিবিদরা নয়, অনেক বোদ্ধা মার্কেটের সঙ্গে যারা জড়িত, তারা আবার সাপোর্টও দিছে। হাউ ক্যান ইউ সাপোর্ট দিস? আমি ফ্রম দ্য বিগিনিং এটা বিরোধিতা করছি, এবং এই জন্য চলবে এখানে আপনি মার্কেট, এবং এই জন্য অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আমাকে না বুঝে হয়তো কিছু মন্দ কটু কথা বলছে তারা, যে এই লোকটা কি জন্য ফ্লোর প্রাইসে বিরোধিতা করে। এই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। না, থ্যাংক ইউ। আমি কিছু মনের কথা বলতে পারলাম, যে তবে আশাবাদী আমরা, ইনশাল্লাহ থিংস উইল মুভিং, হয়তো স্লোলি যাচ্ছে, বাট থিংস উইল বি মুভিং ইন এ পজিটিভ ওয়ে। আপনারা সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু যেটা আমি ফিল করি স্ট্রংলি ফ্রম উইদিন, সেটা আমি বলে ফেলি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের বাণিজ্য চর্চার আয়োজন। স্যারের কথার সূত্র ধরে শুধু বলতে চাই, পুঁজিবাজার কেবলমাত্র লেনদেনের প্ল্যাটফর্ম নয়, এটি কর্মসংস্থানের জায়গা, উদ্যোক্তা তৈরি করার জায়গা। এটি অর্থনীতির মূল ভিত্তি হওয়ার কথা, এটি অর্থনীতির প্রবৃদ্ধির সহায়ক শক্তি হওয়ার কথা। সেই জায়গায় পুঁজিবাজার যাবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি চর্চার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।